মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। শুনতে থাকুন অনির্বাণ ভট্টাচার্যের কলমে ভোখা দ্বীপের বিভীষিকা। এত রাতে আবার কে এলো? হুইস্কির গ্লাসটা নামিয়ে রেখে শরীরটা বেঁকিয়ে পিছনের দেওয়ালে গ্র্যান্ডফাদার ক্লকের দিকে তাকালাম। 8টা বাজে। শহর বা মফস্বলে এটা কোনো রাতই নয়, কিন্তু এই জঙ্গল অধ্যুষিত পাহাড়ি এলাকায় এতক্ষণে পাড়া প্রতিবেশী, মানে ওই যে কজন আছে আর কি, সবাই রাতের খাওয়া দাওয়া সেরে ফেলেছে। দরজার বৈদ্যুতিক ঘণ্টাটা পরপর 3বার বেজে আপাতত মৌন। না, অন্যান্য জায়গায় যেমন পাড়ার ছেলেরা দুষ্টুমি করে কলিং বেল বাজিয়ে পালায়, এখানে তেমন হওয়ার সুযোগ নেই। যতদূর মনে পড়ে আশেপাশে কোনো ফাজিল ছোকরা থাকেই না। ফাজিল কেন, কোনো ছোকরাই থাকে না এই চত্বরে। অতএব নিশ্চয়ই কোনো প্রয়োজনে কেউ ঘণ্টাটা বাজিয়েছে। অবশ্য এই ঘরটা বাদ দিয়ে গোটা বাড়ি আমি অন্ধকার করেই রাখি, আর এই ঘরের আলো সদরের দিক থেকে দেখা যায় না। আগন্তুক যেই হোক, সে নিশ্চয়ই ভেবেছে বাড়ির মালিক এতক্ষণে কম্বল মুড়ি দিয়ে নাক ডাকাচ্ছে, তাই আর অপেক্ষা না করে ফিরে গেছে। যা গেছে বাঁচা গেছে, না হলে এখন আবার গিয়ে দরজাটা খুলতে হতো। পেটে তরল পড়ে গেলে আর নড়াচড়া করার ইচ্ছে করে না। অবশ্য সারাদিনই পেটে তরল থাকে, যাকে সে কথা। নিশ্চিন্ত হয়ে হলদে পানীয়র গ্লাসটা হাতে তুলে নিতে যাব, এমন সময় আবার দরজার ঘন্টাটা বেজে উঠল। জ্বালিয়ে মারল দেখছি। কোনো রকমে ইজি চেয়ার থেকে শরীরটা তুলে নিজেকে টানতে টানতে স্টাডি, ড্রয়িং, বারান্দা পেরিয়ে দরজা অবধি নিয়ে গেলাম। পুরনো শাল কাঠের দরজা, তার উপরের অংশের বেশ খানিকটা ঘষা কাচ দিয়ে তৈরি। দরজার বাইরে যে মৃদু আলো জ্বলে, তাতে কাচের এপাশ থেকে ওপাশে একটা মানুষের অবয়ব চোখে পড়ল। কোনো রকমে কাঁপা হাতে দরজার ছিটকিনি খুলে মাথাটা বার করলাম। দরজার ওপাশে বেঁটে খাটো চেহারার একটি লোক দাঁড়িয়ে আছে। লোকটার পরনে বিরাট কালো ওভারকোট জাতীয় কিছু, আর সেই আলখাল্লার মতো পোশাকটা ওর হাঁটু ছাড়িয়ে প্রায় গোড়ালি পর্যন্ত পৌঁছে গেছে। মাথার বিরাট গোল টুপিটার জন্যে লোকটার মুখ ঠিক করে দেখা যাচ্ছে না। ওর কাঁধের বোঁচকাটা দেখতে দেখতে বিরক্ত গলায় জিজ্ঞেস করলাম, কে, কি চাই? তখন থেকে বেল বাজাচ্ছেন কেন? আমার মুহুর্মুহু প্রশ্নবাণের উত্তরে লোকটা ছোট্ট করে জিজ্ঞেস করল, 32-এর বি? 32-এর বি তো? মিস্টার মুখার্জি? হ্যাঁ, শান্তিলাল মুখার্জি। কি চাই? ভিতরে আসতে পারি? বাইরে প্রচন্ড ঠান্ডা। লোকটার গলার স্বর ভারী অদ্ভুত, কেমন যেন নাকি সুরে কথা বলে। এত রাতে আমার বাড়ি এসে ঠিক কি বলতে চায় বুঝতে পারলাম না, তবে চোর টোর নয় বলেই মনে হলো। চোরেরা অন্তত বাড়ির ঠিকানা কিংবা মালিকের নাম জিজ্ঞাসা করে ঘরে আসার অনুমতি চায় না। এইসব পাণ্ডব বর্জিত এলাকায় আমার মতো টলমল করতে থাকা বৃদ্ধকে স্রেফ মাথায় ডান্ডার বাড়ি মেরেই কাজ হাসিল করা সম্ভব। তাছাড়া লোকটা কি বলতে চায় তা জানার একটা অদ্ভুত কৌতূহল হচ্ছে। তাই দরজার পাল্লাটা বড় করে খুলে বললাম, আসুন। লোকটা আমাকে পাশ কাটিয়ে ভিতরে ঢুকে গেল। পাশ দিয়ে যাওয়ার সময় ওর গা থেকে কেমন একটা সোঁদা গন্ধ নাকে এসে লাগলো, যেন ওর জামা কাপড়গুলো দীর্ঘদিন রোদ পায়নি।
যেন সেগুলো তার গায়ের ঘাম টেনে টেনে আর্দ্র হয়ে রয়েছে। দরজাটা বন্ধ করে দিয়ে ড্রয়িং রুমে গিয়ে দাঁড়ালাম। লোকটা ঠিক ল্যাম্প শেডের পাশের সিঙ্গেল সোফায় গিয়ে বসেছে। আমি ঢুকতেই সে বলে উঠল, আপনার অনুমতি না নিয়েই বসলাম। অনেকক্ষণ থেকে এবারই ও বাড়ি ঘুরছি তো, পাটা। তাই এবাড়ি ও বাড়ি ঘোরার দরকারটা কি শুনি? মাথা গোঁজার ঠাঁই খুঁজছি। এখানে এসেছি সেই বিকেলবেলা। তা এই অঞ্চলে তো একটাও হোটেল বা লজ নেই, থাকবো কোথায়? তাই সে ব্যবস্থা করতেই লোকের দৌড়ে দৌড়ে ঘুরছি। তা আমার এখানে কি চাই? দরজার বাইরে টু লেট লেখা আছে কি? না না, তা নেই। তবে আশেপাশে শুনলাম যে আপনি নাকি এ বাড়িতে একাই থাকেন। তাই ভাবলাম একবার চেষ্টা করে দেখি, যদি আপনি দয়া করে একটা মাথা গোঁজার ঠাঁই দেন। বেশি দিন না, বেশি দিন না। আমার এখানকার কাজ মিটে গেলেই আমি ঘর ছেড়ে দেব। একা মানুষ কতটুকুই বা প্রয়োজন। আর আপনার বাড়িটাও তো বেশ বড়। আমার বিরক্তি চরমে উঠেছিল। কোনো জবাব না দিয়ে কাঠের মেঝেতে চপ্পলের শব্দ তুলে স্টাডি থেকে মদের গ্লাসটা নিয়ে এলাম। তাতে একটা চুমুক দিয়ে বললাম, এটা তো আর ধর্মশালা নয়। তাছাড়া আমি তো আপনাকে চেনেন না? এই তো, আমার নাম বোস, R.D. বোস। পেশায় ভবঘুরে, নেশায় শিল্প সংগ্রাহক। তিনকুলে কেউ নেই, নো বন্ধু বান্ধব। ব্যাস এই আমার পরিচয়। এবার বলুন, একটা ঘর পাওয়া যাবে কয়েকদিনের জন্য? এত কথার মাঝেও লোকটা কিন্তু নিজের মাথা থেকে টুপিটা এখনো খোলেনি। ল্যাম্প শেডের ঠিক পাশে বসায় ওর মুখে ঠিক করে আলো পড়ছে না। লোকটা এতটাই বেঁটে যে সোফায় প্রায় ঢুকে গেছে। মনে মনে ভাবলাম, গোটা বাড়িতে একাই থাকি, সরকারি পেনশনে কোনো রকমে একার সংসার চলে যায়। একটা ভাড়াটে রাখার কথা বেশ কিছুদিন ধরেই ভাবছি, কিন্তু একা থাকতে থাকতে এমন অভ্যেস হয়ে গেছে যে লোকজনের ভিড়ে ঠিক মানিয়ে নিতে পারবো কিনা সেটা নিজেই নিশ্চিন্ত হতে পারছিলাম না। তাই আর যেচে সেসব খোঁজ করিনি। তাছাড়া বাচ্চা কাচ্চা, স্বামী স্ত্রীর ঝামেলা, টিভি রেডিওর খ্যাচ খ্যাচ, এসব আর পোষায় না। তবে এই লোকটা যখন নিজে থেকেই বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে, তখন সেই মনের স্বাদ মিটিয়ে নেব কিনা ভাবছিলাম। আর যাই হোক, লোকটার সাথে কোনো পরিবার নেই, একা মানুষ। ভাড়াটে হিসেবে এটা একটা বড় পাওনা। আমি বললাম, কিন্তু আমার বাড়ির সমস্ত ঘর খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা নেই। সেসব আপনাকেই ঝেড়ে মুছে নিতে হবে। আপনি কদিন থাকবেন? কি বেশি দিন নয়। দেখুন, 1-8 দিনের জন্য ভাড়া দিতে পারবো না। 1 মাসের জন্য? বেশ, 5,000 টাকা ভাড়া, আর পুরোটাই অ্যাডভান্স দিতে হবে। লোকটা সঙ্গে সঙ্গে নিজের ওভারকোটের পকেট থেকে কতগুলো 500 টাকার নোট বের করে বাড়িয়ে ধরল। সেগুলো নিয়ে ভালো করে ল্যাম্প শেডের আলোয় দেখে নিলাম, পাশে জাল বের হয়। টাকাগুলো দেখতে দেখতে টের পাচ্ছিলাম সেগুলো কেমন যেন ভেজা ভেজা। মনে হচ্ছিল কেউ যেন সেই নোটগুলোকে ভেজা গামছা দিয়ে জড়িয়ে রেখেছিল। হ্যাঁ, পুরো 5,000 টাকাই রয়েছে। এবার সেই আগন্তুকের দিকে তাকিয়ে বললাম, আপনি সন্ত্রাসবাদীটা নন তো? না মশাই, নেহাত উপায় নেই, তাই আপনার কাছে হাত পাচ্ছি। বেশ, চলুন আপনাকে আপনার ঘরটা দেখিয়ে দিই। লোকটাকে কোন ঘরে থাকতে দেব তা মনে মনে ঠিক করে নিলাম।
আমি বাড়ির পিছন দিকে একতলায় যে ঘরটায় দিনের অধিকাংশ সময় কাটাই, এই লোকটাকে তার উপরের ঘরটায় থাকার বন্দোবস্ত করে দেব। প্রথমত, ওই ঘরটা সবচেয়ে বাসযোগ্য অবস্থায় রয়েছে। দ্বিতীয়ত, এই অজানা মানুষটি ঘরের ভিতর কি করছে না করছে তা টের পাওয়া যাবে। দিনকাল ভালো নয়, চেনা লোককেই বিশ্বাস করা যায় না, আর এ তো অচেনা অতিথি। লোকটা আমার পিছন পিছন সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে শুরু করেছে। বাড়ির উপরে পাশাপাশি 3টে বড় শোয়ার ঘর, এর একটায় আমি শুই, আর একটায় ওই আগন্তুককে শুতে দেব। আমার ঘরটা একেবারে বাঁ দিকে, আগন্তুকের শোয়ার বন্দোবস্ত করেছি মাঝেরটায়, আর একেবারে ডান দিকের ঘরটা আগের মতোই বন্ধ থাকবে। কোমর থেকে চাবি বের করে ঘরের লক খুললাম। এই আপনার ঘর, বাথরুম করতে হলে একতলায় যেতে হবে, আর রাতের ডিম পাউরুটি ছাড়া অন্য কোনো বন্দোবস্ত করা সম্ভব নয়। ওসবের দরকার নেই, শুধু মাথা গোঁজার ব্যবস্থা হয়েছে, এই অনেক। শুভরাত্রি। এই বলে লোকটা আমার মুখের উপর দরজা বন্ধ করে দিল। নিচে নেমে এসে আবার স্টাডিতে গিয়ে বসলাম। মপাস আর বইটা হাতে তুলে নিলাম। যা হলা গল্পটা পড়ব বলে বইটা তাক থেকে নামিয়েছিলাম। দেখলাম হুইস্কির গ্লাস শূন্য হয়ে গেছে। বরফের টুকরোগুলো গ্লাসের ভিতর এখনো অক্ষত। প্রিয় ব্র্যান্ডের বোতল থেকে খানিকটা তরল গ্লাসে ঢেলে হাতের তালুতে গ্লাসটা নাড়াতে নাড়াতে তাতে একটা চুমুক দিলাম। বইয়ের অক্ষরগুলো মাঝে মাঝেই ঝাপসা হয়ে যাচ্ছে। পড়তে পড়তে আমার দোতলার আগন্তুকের কথা মনে পড়ে যাচ্ছিল। লোকটা কে? সে যা পরিচয় দিল তা কি সত্যি? এই পাণ্ডব বর্জিত এলাকায় তার কি কাজ? ওয়াইল্ড লাইফ, অল্প কিছু বন বিড়াল আর মাঝে সাঝে 2-1টা চিতা বাদে এ চত্বরে জানোয়ার বলতে কেবল মানুষ? নাকি লোকটা কিছু লুকোচ্ছে? এইসব 7-5 ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। একটা অদ্ভুত শব্দে ধড়ফড় করে উঠে বসলাম। গ্লাসের বরফ গলে তরলের আয়তন বাড়িয়ে তুলেছে। বইয়ের পাতা আপন খেয়ালে এদিক ওদিক হয়ে গেছে। ঘরের ভিতর শীতটাও যেন একটু বেশি লাগছে। সারা ঘরে কেমন যেন অদ্ভুত কাঁটা দেওয়া ঠান্ডা, যেন একরাশ হিমেল বাতাস কোন ফাঁক গলে ঢুকে এসেছে। এইবার শব্দটা বেশ ভালো মতোই টের পেলাম। কেউ যেন কোনো ভিজে সপসপে বস্তা গোছের কিছু আমার মাথার উপর, অর্থাৎ দোতলার যেই ঘরে সেই অতিথিকে রেখেছি সেই ঘরের মেঝেতে টেনে নিয়ে যাচ্ছে। জিনিসটা একবার ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছে, আবার বাঁ দিক থেকে ডান দিকে আসছে। এবার ছাদের কাঠের ফাঁক দিয়ে কোনো তরলের একটা ফোঁটা সোজা আমার থাইয়ের উপর এসে পড়ল। 2 আঙুলের মাঝে নিয়ে দেখলাম সেই তরল কেমন আঠালো, চ্যাট চ্যাট করছে। ব্যাপারটা কি? এই তরলটাই বা কি? আঙুল দুটো নাকের কাছে নিয়ে এসে ওর গন্ধ শুঁকতে আমার গা গুলিয়ে বমি উঠে এলো। কোনো মরা মাছ দীর্ঘদিন জলে ভেসে থাকলে তা থেকে যে এক প্রকার উগ্র আষ্টে গন্ধ বেরোয়, এটাও খানিকটা তেমনই।
সবে মনে মনে ভাবছি যে উঠে গিয়ে লোকটা ঠিক কি করছে তা দেখব, এমন সময় একটা কর্কশ আর্তনাদে চমকে উঠলাম। ছোটবেলায় স্কুলের ব্ল্যাকবোর্ডে চক ঘষে এরকম অদ্ভুত শব্দ তুলতাম আমরা। সেই কর্কশ শব্দ যেন তার থেকেও বিশ্রী, তার থেকেও বিচিত্র। মধ্যরাতে এই পাহাড়ি নিঝুম অঞ্চলে এমন শব্দ যে কি ভয়ানক শোনায়, তা না শুনলে বিশ্বাস করা কঠিন। এই যে ও মশাই, শুনছেন? দরজায় টোকা দিয়ে ভদ্রলোককে ডাকলাম। ভিতর থেকে কোনো সাড়া এলো না। সেই কর্কশ শব্দ কিংবা ভেজা কাপড় টেনে নিয়ে যাওয়ার মতো আওয়াজ এখন বন্ধ হয়ে গেছে। চতুর্দিকে রাতের নিস্তব্ধতা বিরাজ করছে। দোতলার বারান্দাটায় বেশ বড় বড় জানলা আছে, সেগুলো হামেশাই খোলা থাকে। ওই খোলা জানলা দিয়ে হিমশীতল পাহাড়ি বাতাস ঢুকে এসে শরীরের উন্মুক্ত জায়গাগুলোতে ছুঁচ ফোটাতে আরম্ভ করেছে। লোকটাকে ডেকে কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে রইলাম। যা বাবা, এতক্ষণ এত শব্দ করছিল, আর যেই ডাকলাম অমনি ঘুমিয়ে পড়লো নাকি? বিরক্ত হয়ে আবার দরজায় টোকা দিলাম। ও মশাই, এতক্ষণ তো দিব্যি শব্দ করছিলেন, শুনছেন? আরে যেই ডাকলাম ঘুমিয়ে পড়লেন। মিস্টার বোস, মিস্টার বোস। এইবার দরজা খুলে ভদ্রলোক বেরিয়ে এলেন। ঘুম জড়ানো চোখে বললেন, কিছু বলছেন এত রাতে? আরে আপনি ঘরের মধ্যে কি শব্দ শুরু করেছেন বলুন তো? আমি তো থাকতে না পেরে উপরে উঠে এলাম। কি সব টানছেন, ঘষছেন, বিচিত্র শব্দ করছেন? আপনাকে নিয়ে তো মশাই প্রথম রাতেই ঝামেলায় পড়ে গেলাম। আমি শব্দ করেছি? কখন? আপনাকে শুভরাত্রি জানিয়ে সেই যে শুয়েছি, তারপর থেকে তো আমি অঘরে ঘুমিয়েছি। শব্দ যে করব তার সুযোগটা পেলাম কোথায়? না মশাই, আপনার কোনো একটা ভুল হচ্ছে। ভুল হচ্ছে? আপনি কোনো শব্দ করেননি বলছেন? লোকটা এবার দরজা থেকে সরে দাঁড়ালো। আচ্ছা, আপনার সন্দেহ হচ্ছে তো? তাহলে আসুন, ঘরের ভিতরে এসে দেখে যান। আমি যদি সত্যিই কিছু সরিয়ে থাকি, তবে এর মধ্যেই নিশ্চয়ই সেসব গুছিয়ে ফেলিনি। আসুন আসুন, ঘরের ভিতরে আসুন। ওর পিছন পিছন ঘরের ভিতর ঢুকলাম আমি। ঘরের আলো ছায়ায় এখনো লোকটার মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবে মাথার টুপিটা খুলে রেখেছে দেখলাম। ঘরের মধ্যেই কোথাও রয়েছে নিশ্চয়ই। ওভারকোটটা অবশ্য খোলেনি এখনো। আমি ঘরের ভিতর এদিক সেদিক দেখলাম। না, ভদ্রলোক মিথ্যে বলছে না। ঘরের অবস্থা থেকে তো অন্তত মনে হচ্ছে না যে কোনো কিছু টানাটানি হয়েছে। নাইট ল্যাম্পের স্বল্প আলোয় ঘরের মেঝেটা ভালো করে দেখলাম। সেখানে তরল জাতীয় কিছু চোখে পড়ল না। তবে কি ভুল দেখলাম, ভুল শুনলাম, নাকি আজ নেশাটা একটু বেশি হয়ে গেছে? সরি দাদা, মনে হয় ঘুমের ঘরে ভুল শুনেছি। বেকার বেকার আপনার ঘুমটা ভাঙিয়ে দিলাম, কিছু মনে করবেন না দয়া করে। আপনি শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন, আমি আসি। এই বলে ওর ঘর থেকে বেরিয়ে এলাম।
নিজের ছেলে মানুষের জন্য নিজেই নিজেকে ভর্ৎসনা করতে করতে সিঁড়ি দিয়ে নামছি। এমন সময় হঠাৎ কি মনে হতেই নিজের আঙুল দুটো নাকের কাছে ধরলাম। তরল পদার্থ এখন মিলিয়ে গেলেও আঙুল থেকে গন্ধটা যায়নি। সেই গন্ধে আবার আমার গা গুলিয়ে বমি উঠে এলো। তার মানে আমি তো ভুল করিনি। সত্যিই উপরের ঘর থেকে তরল জাতীয় কিছু আমার গায়ে এসে পড়েছিল, আর ওই ঘরেই তো এই নতুন অতিথি রয়েছে। কিন্তু ঘরের ভিতর সবই স্বাভাবিক দেখলাম। আমার সবকিছু কেমন এলোমেলো হয়ে যাচ্ছিল। একতলায় নেমে স্টাডিতে গিয়ে বসলাম। ঘড়ির কাঁটা বলছে রাত 2টো বাজে। জানলার বাইরে একটা আলোর ঝলকানি হঠাৎ নিজের অস্তিত্বের জানান দিয়ে রাতের আঁধারে মিলিয়ে গেল। বিদ্যুৎ চমকাচ্ছে, গুড় গুড় করে মেঘও ডাকলো খানিকটা। বৃষ্টি হবে মনে হচ্ছে। আমি বরাবর বৃষ্টি পছন্দ করি। অন্যদিন হলে জানলা খুলে বাইরের পরিবেশ উপভোগ করতাম, কিন্তু কিছুক্ষণ আগে যে ঘটনাটা এই বাড়িতে ঘটেছে সেটার কোনো হদিশ পাচ্ছিলাম না বলে সেসব কিছুই ভালো লাগছিল না। কিছুতেই মাথায় ঢুকছিল না যে ওরকম শব্দ ঠিক কোথা থেকে হয়েছিল, আর আমার গায়ে যে তরল এসে পড়েছিল সেটাই বা কি। না, আজ নেশাটা মনে হচ্ছে মাথায় চড়ে গেছে। 1 কাপ কড়া কফি খেলে নার্ভগুলো চাঙ্গা হতে পারে। এই মনে করে গুটি গুটি পায়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম। এই বাড়িতে কোনো রাঁধুনি নেই, নিজের রান্নাবান্না আমায় নিজেকেই করতে হয়। তাই কোথায় কি থাকে সবই আমার নখদর্পণে। স্টিলের কেটলিটা গ্যাসের উপর বসিয়ে তাতে জল ঢেলে দিলাম। কেটলির মুখ দিয়ে ধোঁয়া বেরিয়ে সিটি দিতে আরম্ভ করেছে অল্প সময়ের মধ্যেই। সেদিকে তাকিয়ে জলের বাষ্পীভবন দেখছিলাম। এমন সময় মনে হলো যেন সিঁড়ি বেয়ে কে নেমে আসছে। রান্নাঘরটা 2 তলায় ওঠার সিঁড়ির ঠিক পাশেই। কেউ নামা ওঠা করলে রান্নাঘর থেকে তাকে স্পষ্ট দেখা যাবে। আমি কেটলির দিক থেকে মুখ ফিরিয়ে সিঁড়ির দিকে তাকিয়ে রইলাম। কাঠের সিঁড়ি বেয়ে কারোর নামার শব্দ পেলেও কেউ নেমে এলো না। আমি বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে হতাশ হয়ে পড়লাম। এবার আমার মনের মধ্যেও নিজের ইন্দ্রিয়ের উপর অনাস্থার জন্ম হচ্ছে। মনে মনে নিজেই নিজেকে নেশাতুর ভাবতে আরম্ভ করেছি। ফুটন্ত জল কেটলি থেকে কফি মাগে ঢালছি। এমন সময় মনে হলো কেউ যেন বাইরে থেকে রান্নাঘরের দরজার ভেতর উঁকে দিল। একটা মানুষের মাথা যেন চোখের পাশ দিয়ে হঠাৎ করে উদয় হয়েই মিলিয়ে গেল। আজব ব্যাপার, এসবই কি আমার মনের ভুল? আজ কি হয়েছে আমার? নাকি সত্যি সত্যি এবার কেউ রান্নাঘরে উঁকি দিয়েছে? কেউ বলতে এই গোটা বাড়িতে আমি ছাড়া আর মাত্র একজনই আছে, নতুন অতিথি মিস্টার বোস। কেটলিটা নামিয়ে রেখে রান্নাঘর থেকে বাইরে বেরিয়ে এলাম। সারা বাড়ি শুনশান করছে, কেউ কোথাও নেই। এবারেও বেবাক বোকা বনে গেলাম। স্টাডি রুমের গ্র্যান্ডফাদার ক্লক সশব্দে রাত 3টে বাজার সংকেত দিল। বিরক্ত হয়ে রান্নাঘরে ফিরে গেলাম। কফি মাগে এবার 2 চামচ পছন্দের কফি মিশিয়ে বসার ঘরে এসে বসলাম। একটা সিগারেট ধরিয়ে পরপর কয়েকটা টান দিলাম। ক্যাফিন আর নিকোটিন মগজে ঢুকে স্নায়ুগুলোকে উজ্জীবিত করে তুলছে। মনের মধ্যে ভেঙে গুঁড়িয়ে যাওয়া প্রত্যয় আবার ধীরে ধীরে ফিরে আসছে।
মনে মনে গোটা বিষয়টা পর্যালোচনা করলাম। একেই দীর্ঘদিন আমার একা থাকার অভ্যেস হয়ে গেছে, কারো সাথে বাড়ি শেয়ার করে থাকার সুযোগ হয়নি প্রায় 1 যুগ। তার উপর কাল সন্ধে থেকেই বেশি বেশি পরিমাণে হুইস্কি গলায় ঢেলে ফেলেছিলাম। আগন্তুক ভদ্রলোক আমার সম্পূর্ণ অচেনা। তার বেশভূষা চালচলনের মধ্যে একটা লুকোছাপা ব্যাপার রয়েছে। মনে হয় এই সব কটা বিষয় একত্রিত হয়ে আমার মনের মধ্যে অপ্রয়োজনীয় স্ট্রেস তৈরি হয়েছিল, আর তার ফলস্বরূপ এইসব ভুলভাল শুনছি বা দেখছি। কিন্তু পরক্ষণেই মনে হলো ওই তরলের বিষয়টা। তরলটা তবে কি? সেই উগ্র কটু গন্ধ এখনো আমার আঙুলে লেগে রয়েছে। এই তরলের কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা নিজের মনে তুলে ধরতে পারলাম না। একরকম জোর করে মনকে শক্ত করলাম। ঠিক করলাম রাতটুকু কোনো রকমে কেটে যাক, কাল সকাল হলেই লোকটাকে ওর টাকা ফেরত দিয়ে ঘর ছেড়ে দিতে বলবো। ওটা টাকার জন্য রাতের ঘুম হারাম করে লাভ নেই। কফি শেষ হয়ে গেছে অনেকক্ষণ। কাহা তোকার এভাবে বসে থাকা যায়? উত্তেজনায় শরীর ক্লান্ত অবসন্ন হয়ে পড়েছে। গায়ে লিয়ে দিতে ইচ্ছে করছে, কিন্তু বসার ঘরের সোফাগুলো একটাও শোয়ার উপযুক্ত নয়। মনে মনে ভাবলাম এবার উপরে গিয়ে বিছানায় শরীরটা টান টান করে দিলেই হয়। যেমন ভাবা তেমন কাজ। কফির কাপ নামিয়ে রেখে দোতলায় নিজের ঘরে গিয়ে আলো নিভিয়ে শুয়ে পড়লাম। শোয়ার আগে বেডরুমের ঘড়িতে দেখলাম 4টে বাজতে যায়। আর কিছুক্ষণের মধ্যেই ভোরের আলো ফুটবে। মনটা বেশ নিশ্চিন্ত লাগছিল। বিছানায় গা এলিয়ে দিলাম ঠিকই, কিন্তু ঘুম এলো না। ক্লান্ত শরীরে বিছানার উপর এপাশ ওপাশ করতে লাগলাম। হঠাৎ পাশের ঘর থেকে একটা ফিসফিসানির শব্দ কানে এলো। কে যেন চাপা স্বরে কথা বলছে মোবাইলে। আমার বাড়িতে মোবাইলের কানেকশন লাগে না বললেই চলে। শুধুমাত্র সেই কারণেই এই আধুনিক স্মার্টফোনের যুগেও বাধ্য হয়ে ল্যান্ডলাইন ব্যবহার করি। কিন্তু এখানে মোবাইল কিভাবে ব্যবহার করবে? আর মোবাইল যদি নাই হবে, তবে লোকটা কার সাথে কথা বলছে? পাগল নয় তো? কাঠের দেওয়ালে কান পেতে শুনতে আরম্ভ করলাম। খুব আস্তে ফিস ফিস করে লোকটা কথা বলছে। তবে সেই কথা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। লোকটা বলছে, না না, বাড়ির মালিককে আজকে কিছু করা যাবে না, আজ রাতটা কাটতে দাও। এই কথার পরিপ্রেক্ষিতে উল্টো দিক থেকে কি জবাব এলো তা বুঝতে পারলাম না। আদৌ কোনো জবাব এলো কিনা তাও নিশ্চিত হতে পারলাম না। লোকটা আবার বলল, জানি জানি তোমার খিদে পেয়েছে, কিন্তু এক্ষুনি আমি ক্লান্ত, এই ধকল আর নিতে পারছি না। আজকের রাতটুকু অন্তত রেহাই দাও। কথা দিচ্ছি কালই তোমার খোরাক মিটিয়ে দেব, কিন্তু এই লোকটাকে রেহাই দাও। তোমার ভোগ আমি জোগাড় করে দেব। শেষ কথাগুলো বেশ জোর দিয়ে বলল লোকটা। ওর গলার মধ্যে অদ্ভুত একটা ভয়, একটা আকুতি অনুভব করলাম। দেওয়াল থেকে কান সরিয়ে নিলাম। ঠিক কি করা উচিত বুঝতে পারছিলাম না। আমার অদ্ভুত একটা ভয় লাগছে, কিন্তু ভয়টা যে ঠিক কিসের তা বুঝতে পারছিলাম না। লোকটা কি পাগল,
ও কার সাথে কথা বলছে? খোরাক মিটিয়ে দেওয়ার ব্যাপারটাই বা কি? কাকে রেহাই দেওয়ার কথা হচ্ছে? আমায়? কিন্তু কেন? কিসের রেহাই? লোকটা কি ডাকাত? আমায় খুন করতে চায়? কিন্তু আমার মতো একটা বুড়ো মানুষকে খুন করে এই বাড়ি থেকে কি বা লুট করবে? সবচেয়ে বড় কথা, লোকটা এইসব কথা কার সাথে বলছে? মাথার মধ্যে এক ঝাঁক প্রশ্ন দলা পাকিয়ে উঠল। আমি বিছানায় বসে থাকতে পারলাম না। নেমে এসে দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। পাশের ঘরের দরজায় আবার টোকা দিলাম। এবার কিন্তু অপেক্ষা করতে হলো না। ঘরের ভিতর থেকে আগন্তুকের ক্লান্ত কণ্ঠস্বর ভেসে এলো। দরজা খোলা আছে, চলে আসুন। কোনো বনিতা না করেই শটান ঘরের ভিতর ঢুকে পড়লাম। দেখলাম লোকটা বিছানার একধারে পা ঝুলিয়ে বসে আছে। তার দুই হাঁটুর উপর দুই কনুই রেখে মুখটাকে দুই তালুর মধ্যে ঢুকিয়ে রেখেছে সে। দীর্ঘ পরিশ্রমের পর একটি মানুষের যেমন দৈহিক পরিস্থিতি হয়, ওকে দেখেও ঠিক তেমনটাই মনে হচ্ছিল। যেন ভদ্রলোক এক্ষুনি কসরত করে উঠেছে। আমি কিছু জিজ্ঞেস করার আগেই লোকটা বলল, আপনি যে দেওয়ালের ওপর থেকে কান পেতে সবটা শুনেছেন, তা আমি টের পেয়েছি। জানি আপনার গোটা বিষয়টা অদ্ভুত ঠেকছে। আপনার মনের মধ্যে অজস্র প্রশ্ন দানা বেঁধেছে, আর আপনি সেই সব প্রশ্নের উত্তর খুঁজতেই এত রাতে এ ঘরে এসেছেন। কিন্তু মুশকিল হচ্ছে, সব প্রশ্নের সহজ উত্তর হয় না। এক কথায় সব জবাব দেওয়া যায় না। সবটা জানতে হলে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। বসুন। আমি লোকটার পাশে বিছানায় বসতে যাচ্ছিলাম। সে হাঁ হাঁ করে বলে উঠল, আরে আরে, করছেন কি? কি করছেন? ওদিকে ওই চেয়ারটায় বসুন। যান। বাকি ঘটনায় এতটাই ঘেঁটেছিলাম যে তার এই অদ্ভুত আচরণে আর অবাক হলাম না। বাধ্য ছেলের মতো ঘরের অপর প্রান্তে রাখা চেয়ারে গিয়ে বসলাম। কাচের শাঁসির বাইরে বিদ্যুৎ চমকের আলো, বিন্দু বিন্দু বৃষ্টির ফোঁটা এসে পড়ছে। লোকটা জানলার বাইরের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, সে সময়ও আবহাওয়া ঠিক এমনই ছিল। এমনই এক বর্ষণ মুখর রাতে গিয়ে পৌঁছেছিলাম সেই নরকে। অবশ্য ওখানকার লোকেরা বলে নৌকা। ওদের ভাষায় ওই শব্দের মানে মন্দির। জায়গাটা মেক্সিকোর একেবারে শেষ প্রান্তে, উপকূলের কাছে। আধুনিক মানচিত্রে আলাদা করে চিহ্নিত করার মতো বিশেষ কোনো জায়গা নয়। আমেরিকায় বিভিন্ন অঞ্চলে উপজাতিদের ছবি তুলতে তুলতে এই অঞ্চলের কথা জানতে পারি। আধুনিক সমাজ এই উপজাতিদের নামও জানে না। ওরা নিজেদের বলে মা আজি, মানে উপাসক। শতাব্দী প্রাচীন এই উপজাতি নাকি আধুনিক সভ্যতার থেকে নিজেদের আলাদা করে রেখেছে, লুকিয়ে রেখেছে কৌশলে। বিভিন্ন উপজাতিদের মধ্যে এদের উল্লেখ শুনে এই বিশেষ জনগোষ্ঠীর সম্বন্ধে জানার এবং তাদের ছবি তোলার একটা উদগ্র বাসনা আমায় পেয়ে বসেছিল। সেটা না হলেই বোধহয় ভালো হতো, কিন্তু
কপালের লিখন খণ্ডাবে কে? জানেন, অনেক কষ্ট করে জায়গাটা খুঁজে বের করেছিলাম। কোনো লোকাল গাইড কিংবা ট্রাভেল এজেন্সি ওই চত্বরে যেতে রাজি হয়নি। ওরা বলেছিল যে ও চত্বরে নাকি বিপদ আছে, কিন্তু বিপদটা যে কিসের সেটা কেউ ঠিক করে বলতে পারেনি। যদি পারত তাহলে হয়তো ওই অঘটন ঘটতো না। কেউ কিছু বলতে পারছে না দেখেই আমার ওদের বক্তব্যে সন্দেহ হয়েছিল। মনে মনে ভেবেছিলাম বিপদ যদি কিছু থেকেই থাকে তবে তা বলতে আপত্তি কোথায়। তাই কারো কথায় পাত্তা না দিয়ে নিজেই নিজের বন্দোবস্ত করে বেরিয়ে পড়েছিলাম নওগাঁর উদ্দেশ্যে। এরকমই এক বর্ষণমুখর সন্ধ্যায় গিয়ে পৌঁছেছিলাম সেখানে। সমুদ্র উপকূলে জঙ্গলে ঘেরা এক ছোট্ট দ্বীপ। দ্বীপের গড়ন অনেকটা নৌকার মতো। বেশ মোটা টাকা দিয়ে ভাড়া করা নৌকাটা দ্বীপের বালিয়াড়িতে বেঁধে রেখে একটু ভিতর দিকে ঢুকতেই অবাক হলাম। সভ্য সমাজের সাথে যোগাযোগ না রাখলেও এরা যে নিজেদের অদ্ভুত এক জগৎ সৃষ্টি করেছে এই ছোট্ট দ্বীপে, তা দেখে আমি কেন যে কেউ অবাক হবে। শুকনো ডালপালা দিয়ে তৈরি ছোট ছোট বাড়ি, তার মাথায় হোগলা পাতার মতো এক ধরনের পাতা দিয়ে ছাউনি, পানীয় জল সংরক্ষণের ব্যবস্থা, ছোট্ট একটুখানি চাষের ক্ষেত, সবই রয়েছে সেখানে। জঙ্গলের মাঝখানে বেশ খানিকটা জায়গা ফাঁকা করে গোটা 10 বাড়ি বানানো হয়েছে, আর সেই বাড়িগুলোর ঠিক মাঝখানে রয়েছে একটা অপেক্ষাকৃত বড় বাড়ি। অবশ্য বাড়ি না বলে সব কটাকেই কুঁড়ে ঘর বলা চলতে পারে। লক্ষ্য করলাম মাঝের বাড়ির মাথায় কোনো ছাউনি নেই। সেই জায়গাটা একেবারে উন্মুক্ত। বৃষ্টি পড়ছে, চারপাশ থেকে হু হু করে সমুদ্রের ভেজা হাওয়া ঢুকে আসছে ওই জনবসতির ভিতর। আমার সাথে কোনো বর্ষাতি বা ছাতা ছিল না। বৃষ্টিতে ভিজতে ভিজতেই এরপর কি করব তাই ভাবছিলাম। এমন সময় একটা অর্ধ উলঙ্গ লোক সেই ছাউনিহীন বাড়ির ভিতর থেকে বেরিয়ে এলো। আমায় দেখে লোকটা একেবারে ঘাবড়ে গেছে। সে যেন চোখের সামনে ভূত দেখছে। কিছু বলে ওঠার আগেই সে চিৎকার চেঁচামেচি করে লোক জড়ো করে ফেললো একেবারে। নারী, পুরুষ, শিশু সকলেই অর্ধ উলঙ্গ। তাদের ঊর্ধ্বাঙ্গে কাপড় নেই, নিম্নাঙ্গেও নেই, তবে সেখানে গোপনাঙ্গ আড়াল করতে কিছু জংলি পাতা বেঁধে রাখা হয়েছে। লোকগুলো বিজাতীয় ভাষায় কি ঠিক বলা বলি করছে তা বুঝতে পারলাম না। তবে এটুকু বুঝতে অসুবিধে হলো না যে ওদের এই গোপন সভ্যতায় আমি একজন বহিরাগত এবং আমার আগমনে তারা বিশেষ খুশি হয়নি। লোকগুলোর সম্বন্ধে আমি কিছুই জানি না, তবে তাদের মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারছিলাম যে তারা ক্ষুব্ধ। পৃথিবীর বিভিন্ন প্রান্তে নানান উপজাতি এখনো নরখাদক। এই উপজাতির লোকেরা নরমাংসের স্বাদ নিতে আগ্রহী কিনা সেটা জানা ছিল না, তাই একটু একটু ভয় করতে লাগলো আমার। দুপা এগিয়ে ওদের বোঝাতে যাব, অমনি লোকগুলো কোথা থেকে কতগুলো বল্লমের মতন অস্ত্র বের করে এনে আমার দিকে উঁচিয়ে ধরল। অদ্ভুত ভাষায় যা বলল তাতে বুঝতে পারলাম যে তারা আমাকে ওদের কাছে যেতে মানা করছে। চুপ করে নিজের জায়গায় দাঁড়িয়ে পড়লাম। বেশি দুঃসাহস দেখানো ভালো নয়। এই উপজাতিদের জানতে হলে ধীরে চলো নীতি প্রয়োগ করতে হবে। আগে এদের বিশ্বাস অর্জন করতে হবে। আমি যে ওদের শত্রু নই, ওদের কোনো ক্ষতি করতে চাই না তা বোঝাতে হবে লোকগুলোকে। তারপর বাকি কথা
কিন্তু যে উপজাতি যুগের পর যুগ আধুনিক সভ্যতার হাত ধরেনি, যারা নিজেদেরকে পৃথক ও স্বতন্ত্র করে রাখতে অভ্যস্ত, তারা আমার ভালো কথাও ভালোভাবে নেবে কিনা তা নিয়ে মনে দ্বিধার সৃষ্টি হয়েছিল। তাই ইচ্ছে করেই খানিক মিথ্যে কথা বললাম। হাত পা নেড়ে ওদের বোঝানোর চেষ্টা করলাম যে আমি সমুদ্রে পথ হারিয়েছি, ভাসতে ভাসতে এই দ্বীপে এসে উঠেছি। আমি ওদের কোনো ক্ষতি করতে চাই না। ওরা যদি এখানে থাকার অনুমতি না দেয় তাহলে আমি পরের দিনই সকালেই সেখান থেকে চলে যাব। দেখবেন, ভাষার তারতম্য থাকলেও মানুষের একটা নিজস্ব আত্মিক ভাষা আছে, যা জাতি ধর্ম নির্বিশেষে সকলেই বুঝতে পারে। মনে হলো ওরাও বোধহয় আমার কথা আন্দাজ করতে পেরেছে। উঁচিয়ে রাখা অস্ত্রগুলো সকলে নামিয়ে নিল। যে লোকটা ওই ছাউনিহীন বাড়ি থেকে বেরিয়ে এসেছিল সে একটু এগিয়ে সকলের থেকে আলাদা হয়ে দাঁড়ালো। তার চোখে মুখে অজস্র প্রশ্ন উকি ঝুঁকি দিচ্ছিল। লোকটা হাত নেড়ে আমায় কাছে যাওয়ার জন্য ইশারা করল। অতি সাবধানে সকলের দিকে নজর রাখতে রাখতে এগিয়ে গেলাম তার দিকে। লোকটার হাবভাব দেখে বুঝতে পারলাম যে সে এই জনবসতির কেউ একজন হতে পারে, মানে মোড়ল গোছের। তা আমি কাছে এগিয়ে যেতেই লোকটা একটা বড় পাথরের দিকে ইঙ্গিত করে সেখানে আমায় বসতে বলল। সবটাই হচ্ছিল ইশারায়। আমিও সুযোগ পেয়েই ধপ করে বসে পড়লাম সেই পাথরের উপর। জনবসতির সকলেই ভিন গ্রহের প্রাণী দেখার মতো আমার দিকে হাঁ করে চেয়ে আছে। আমি হলে প্রথমেই জিজ্ঞেস করতাম যে কোথা থেকে এসেছে। সেই মতো নিজেই নিজের মনের প্রশ্নের উত্তর দিলাম। হাত পা নেড়ে বললাম, আমি দূর দেশ থেকে আসছি। সমুদ্রে জাহাজে করে বেড়াতে বেরিয়েছিলাম। জাহাজ একটি দুর্ঘটনার কবলে পড়ে আর আমি কোনো রকমে একটা ছোট নৌকো জোগাড় করে বাঁচার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তারপর দিগন্ত বিস্তৃত সমুদ্রে পথ হারিয়ে এই দ্বীপে এসে উঠেছি। সেই উপজাতি প্রধান ইশারায় আমার নৌকা দেখতে চাইল। বৃষ্টি মাথায় করে আবার তাদের নিয়ে চললাম বালিয়াড়িতে। নৌকোটা দেখে সম্ভবত লোকটা আমার কথায় বিশ্বাস করল। তারপর আবার সবাই দল বেঁধে আমাকে গ্রামে নিয়ে এসে একটা ঘর দেখিয়ে দিল। আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিল যে তারা ওই ঘরটা আমার জন্য ছেড়ে দিচ্ছে। আমি সেই ঘরে শুয়ে বিশ্রাম নিতে পারি। ঘর বলতে কিছুই নয়, বৃষ্টির জল পাতার ছাউনি থেকে টপ টপ করে নিচে গড়িয়ে পড়ছে। শুকনো পাতা জড়ো করে যে শোয়ার জায়গা করা হয়েছে সেটাও সেই বৃষ্টির জলে প্রায় প্রায় ভিজে গেছে। শুতে হলে আমাকে সেখানেই শুতে হবে, অন্য কোনো উপায় নেই। তবে আমি তো আর ঘুমোতে আসিনি সেখানে, তাই এই নিয়ে বিশেষ মাথা ব্যথা ছিল না আমার। আমি এই সব দেখছি এমন সময় সেই উপজাতি প্রধান আবার আমায় কিছু বলার চেষ্টা করলো, কিন্তু সে যে কি বলতে চাইছে তা বুঝতে পারলাম না। অনেকক্ষণ ধরে চেষ্টা করেও আমাকে নিজের কথা বোঝাতে না পেরে লোকটা আমার কবজিটা চেপে ধরল, বোধহয় কোথাও নিয়ে যেতে চাইছে। কিন্তু তার এই স্পর্শে আমি চমকে উঠলাম। সেই হাত মৃত মানুষের হাতের থেকেও ঠান্ডা, স্যাঁতস্যাঁতে, অস্বস্তিকর। তারা আমায় নিয়ে গিয়ে ওই ছাউনিহীন ঘরটা দেখিয়ে ইশারায় বোঝানোর চেষ্টা করছিল যে আমি যেন সেই ঘরের দিকে না যাই। ওরা আরো অনেক কিছু বোঝানোর চেষ্টা করছিল আমায়, কিন্তু সবকিছু আমি বুঝতে পারছিলাম না। তবে এটা বেশ বুঝতে পারছিলাম যে ওই ঘরে এমন কিছু আছে যা বাইরের লোকের সামনে ওই উপজাতি দল প্রকাশ করতে চায় না। বাইরে তখন মুষলধারে বৃষ্টি হচ্ছে।
সমুদ্রের গর্জন দ্বীপের এত ভিতরেও দিব্যি শোনা যাচ্ছে। আমার জন্য কিছু অচেনা ফলমূল জোগাড় করে দিল ওরা। ভয়ে ভয়ে সেসব খেলাম। পেট ভরলেও মন ভরল না। অবশ্য মন ভরাতে তো সেখানে যায়নি, তাই সেদিকে ভ্রুক্ষেপ করলাম না। ওদের হাবভাব দেখে বুঝতে পারলাম যে লোকগুলো বেশ তাড়াতাড়ি শোয়। আমি হঠাৎ এসে পড়ায় সবার ঘুমোতে যেতে দেরি হচ্ছে। অনেকেই বসে বসে হাই তুলছে, উসখুস করছে। তাই আর ওদের আটকে না রেখে আমি শুয়ে পড়লাম। আমার জন্য বরাদ্দ ঘরের বাইরে একটা মশাল জেলে দিয়ে লোকগুলো যে যার ঘরে চলে গেল। ঝোড়ো হাওয়ায় আর বৃষ্টির ছাঁটে মশালের আগুন দপদপ করছে, নিভে যেতে পারে যে কোনো মুহূর্তে। তাই সেই মশালটা ঘরের ভিতরে নিয়ে আসার জন্য বাইরে বেরোতেই ছাউনিহীন ঘরটার দিকে নজর পড়ল আমার। চারপাশে তাকিয়ে দেখলাম কেউ কোথাও নেই। গোটা গ্রাম ঘাঁ ঘাঁ করছে। দুর্যোগের রাতে সকলেই নিজের নিজের ঘরে বিশ্রাম নিতে চলে গেছে। যখন কাউকে কিছু বারণ করা হয় না, তখন সেই জিনিসের প্রতি তার আগ্রহ বেড়ে যায়। নিষিদ্ধ রস আস্বাদনের উদগ্র বাসনা মনের ভিতর ছটফট করতে থাকে। আমারও তার ব্যতিক্রম হলো না। যেহেতু গ্রামের মোড়ল আমাকে ওই ঘরের কাছে যেতে নিষেধ করেছে, তাই ওই ঘর যেন আমাকে আরো বেশি করে আকৃষ্ট করতে লাগলো। কেবলই মনে ভাবতে লাগলাম যে ওই ঘরে কি এমন আছে যা বাইরের লোকের সামনে প্রকাশ করা যায় না। নির্ঘাত এমন কোন মূল্যবান রত্ন বা ধন সম্পত্তি ওই ছাউনিহীন ঘরে লুকিয়ে রাখা আছে যা দেখলে বহিরাগতরা লোভ সামলাতে পারবে না। তাই আমাকে ওখানে যেতে বারণ করে দেওয়া হয়েছে। কিন্তু আমি তো আর চোর নই যে ওদের মূল্যবান সামগ্রী চুরি করে এখান থেকে পালিয়ে যাব। কেবল নিজের কৌতূহল মেটাতেই ওই ঘরের ভিতরের জিনিস দেখার বড় স্বাদ হলো। চারপাশে দেখে নিয়ে যখন নিশ্চিত হলাম যে আশেপাশে কেউ নেই, তখন ধীর পায়ে ওই ঘরের দিকে এগিয়ে গেলাম। বৃষ্টিতে দ্বীপের মাটি নরম হয়ে গেছে, জায়গায় জায়গায় জল জমেছে, পায়ের চাপে মাটি বসে যাচ্ছে। তবে সেসব না ভেবে আমি এগিয়ে গেলাম সেই রহস্যজনক ঘরটার উদ্দেশ্যে। ঘরের মাথায় কোনো ছাউনি নেই ঠিকই, তবে কাঠকুটো দিয়ে তৈরি করা একটা পলকা দরজা ঘরের প্রবেশ পথে আড়াল তৈরি করেছে। তাই বাইরে থেকে সেই ঘরের ভিতরটা দেখা যায় না। দরজায় আলগা চাপ দিতেই সেটা নিঃশব্দে পিছন দিকে সরে গেল। দেখলাম ঘরের ভিতরে চাপ চাপ অন্ধকার। একটা প্রদীপ গোছের কিছু সেই অন্ধকারের কালিমা কাটানোর বৃথা চেষ্টা করছে। উপর থেকে ঝরতে থাকা বৃষ্টির আক্রমণে সেই প্রদীপ ভীষণ কাঁপছে, কিন্তু নিভিচ্ছে না। প্রদীপের আলোর পিছনে একটা মাটির গামলা মতন কিছু একটা বসানো রয়েছে। মনে হলো যেন সেই গামলা মতন পাত্রটা হঠাৎ কেঁপে উঠল। চমকে সেটার দিকে তাকালাম, কিন্তু সেটা আবার আগের মতো নিথর হয়ে গেছে। মনে মনে ভাবলাম, তবে কি ভুল দেখেছি? কিন্তু না, আমি ভুল দেখিনি। পাত্রটা আবার সামান্য নড়ে উঠল। পিছন দিকে একবার তাকিয়ে দেখলাম পাছে গ্রামবাসীরা এসে উপস্থিত হয়। তারপর সন্তর্পণে ওই ঘরের ভিতরে ঢুকে ভিতর থেকে দরজাটা ভেজিয়ে দিলাম। এই ঘরের ছাউনি নেই, তার উপর দিয়ে অঝোর ধারায় বৃষ্টির জল পড়ছে। হাতের তালুতে চোখ মুখ মুছে নিয়ে ধীর পায়ে ওই মাটির পাত্রের দিকে এগিয়ে গেলাম। একটা উগ্র কটু গন্ধ নাকে এসে লাগছে। বুঝতে পারলাম চর্বি গলিয়ে আলোর বন্দোবস্ত করা হয়েছে। সেই চর্বি পুড়েই ওই গন্ধটা বেরোচ্ছে।
কাছে গিয়ে সেই পাত্রের মধ্যে উঁকি দিলাম। একটা বড় কোলা ব্যাঙের আকৃতির কিছু সেই পাত্রের মধ্যে পড়ে আছে, তবে তবে জিনিসটা জীবন্ত। ওই আলো অন্ধকারেও তার মধ্যে প্রাণের স্পন্দন লক্ষ্য করলাম, কিন্তু সেটা যে কি বস্তু তা বুঝতে পারলাম না। হাতে নিয়ে দেখার ইচ্ছে হলো বটে, কিন্তু পরক্ষণেই নিজেকে সংযত করলাম। কে জানে বাবা, যদি বিষাক্ত কিছু হয় তাহলে হাতে কামড়ে টামড়ে দিতে পারে। তাই ওই ভাবনাটা ত্যাগ করে প্রদীপটা হাতে তুলে নিলাম। প্রদীপের আলো ওই পাত্রের মধ্যে ফেলতেই বিস্মিত হয়ে দেখলাম ওই পাত্রে একটা জীবন্ত মাংসপিণ্ড পড়ে আছে। কলেজে থাকতে ফিজিওলজির ক্লাসে মাতৃগর্ভের ভ্রূণের ছবি দেখেছিলাম। জিনিসটা অনেকটাই সেই রকম দেখতে। হড়হড়ে লালার মতন কিছু দিয়ে মাখানো রয়েছে সেই মাংসপিণ্ড। অদ্ভুত একটা ঘৃণা উপস্থিত হলো মনের মধ্যে। এটা কি? এই পাত্রের মধ্যে এমন একটা জীবন্ত মাংসপিণ্ড কি করছে? পাত্রের ভিতর বৃষ্টির জল জমে উঠেছে ধীরে ধীরে। লক্ষ্য করলাম সেই জল যত বাড়ছে ততই যেন প্রাণের স্পন্দন ছটফটিয়ে উঠছে মাটির পাত্রের ভিতরে। জিনিসটা কি তা বোঝার জন্য পাত্রের ভিতরে হাত বাড়ালাম। বৃষ্টির জল সারা গা বেয়ে গড়িয়ে পড়ছে। সামুদ্রিক বাতাসে ঝোড়ো টান। ঠান্ডায় নাকি উত্তেজনায় আমার হাত একেবারে থরথর করে কাঁপছে। পাত্রের ভিতরে হাত ঢোকাতেই বুঝতে পারলাম সেই পাত্র অসম্ভব গরম হয়ে রয়েছে। কিন্তু তা কি করে সম্ভব? এই ঠান্ডায় আমার সর্বাঙ্গ কাঁপছে, আর ওই মাটির পাত্র গরম হয়ে উঠেছে। আশ্চর্য হলাম। আর পরক্ষণেই একটা তীব্র যন্ত্রণায় কোকিয়ে উঠলাম আমি। পাত্রের অন্ধকারে সেই জীবন্ত মাংসপিণ্ড আমার হাত কামড়ে ধরেছে। না না, কামড়ে ধরেছে বলাটা ঠিক হবে না। তার যে বলা ভালো, সেই বিচিত্র জীবন্ত পদার্থ আমার আঙুলগুলোকে চাপটে ধরেছে। বাচ্চারা যেভাবে মায়ের স্তনবৃন্ত চষে, এটাও খানিকটা সেরকম। সেই মাংসপিণ্ড আমার আঙুলগুলোকে পরম আশ্লেষে চুষছে। না, কোনো দাঁতের কামড় নেই সেই শোষণে। তা অদ্ভুত এক যন্ত্রণা আমার চেতনাকে অবরুদ্ধ করে তুলেছিল। প্রচন্ড যন্ত্রণায় চিৎকার করে উঠলাম আমি। আতঙ্কে হয়তো সেই মুহূর্তে আমার মুখ ফ্যাকাশে হয়ে গেছিল। সেই অচেনা দ্বীপে অদ্ভুত পরিবেশে এক সাংঘাতিক বিপদের ভয় যেন আমার স্নায়ুতন্ত্রকে পঙ্গু করে তুলেছিল। আমার চিৎকার শুনে গ্রামের সকলেই যে যার ঘর থেকে বেরিয়ে এলো। আমি ততক্ষণে টলতে টলতে সেই ঘরের ভিতর থেকে বেরিয়ে এসেছি। গ্রামের ঠিক মাঝখানে বসে কাতরাচ্ছি নিজের হাত দুটো ধরে। আমার ডান হাতের তালুতে তখন সেই মাংসপিণ্ড আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে। গ্রামের মোড়ল ছুটে এলো আমার কাছে। সে বিজাতীয় ভাষায় বলল, আমি সেই কথার এক বর্ণ বুঝতে পারলাম না লোকটা হাত নেড়ে নেড়ে ঠিক কি বলতে চাইছে। আমায় বোঝাতে পারছে না দেখে সে গ্রামের বাকিদের উদ্দেশ্যে চিৎকার করে বলল, নৌকা পাইতেছিও। দেখলাম গ্রামের ছেলে বুড়ো সকলে আমার চতুর্দিকে গোল করে হাঁটু গেড়ে বসে পড়ল। এতক্ষণ বৃষ্টিতে আমি একা ভিজছিলাম, এবার গ্রাম শুদ্ধ সকলেই ভিজতে আরম্ভ করেছে। সকলে সমস্বরে মোড়লের বলা কথাগুলোই বলতে আরম্ভ করল। তারা
কথাগুলো বলছে আর ক্রমাগত নিজেদের হাত দুটো জড়ো করে কানের পাশে নিয়ে গিয়ে নিজেদের মাথাটা মাটিতে ঠেকাচ্ছে। মনে হচ্ছিল যেন গ্রাম শুদ্ধ সকলের উপর কোনো প্রেতাত্মা ভর করেছে। সেই নিশুতি রাতে দুর্যোগের মাঝে ওই কাণ্ড কারখানা আর আমার হাতের প্রচন্ড যন্ত্রণা মিলে আমি যেন পাগল হয়ে উঠেছিলাম। হঠাৎ টের পেলাম আমার কানের কাছে কে যেন ফিস ফিস করে বলে উঠল, আমি চমকে পিছন ফিরে তাকালাম। কই, কেউ নেই তো। আমি কি ভুল শুনলাম? তবে আবার কিছুক্ষণের মধ্যেই সেই একই কণ্ঠস্বর বলে উঠল, আবার চমকে পিছন ফিরে তাকালাম, কিন্তু এবারেও কাউকে দেখতে পেলাম না। ভয়ে আর্তনাদ করে উঠলাম আমি। ভগবান, আমি কি তবে পাগল হয়ে যাচ্ছি? এই কথাগুলো যে আমার মাথার ভিতর হচ্ছে, কৌতূহলের এত বড় মাসুল দিতে হবে আমাকে। চতুর্দিকের চিৎকার, হাতের যন্ত্রণা আর মাথার ভিতর ওই বিজাতীয় ভাষার বক্তব্য, সব মিলিয়ে আর সহ্য করতে পারছিলাম না। স্নায়ু উত্তেজনায় দপদপ করতে করতে এক সময় হাল ছেড়ে দেয়। চোখের সামনেটা ঝাপসা হয়ে আসে। বুঝতে পারি জ্ঞান হারাচ্ছি। তারপর যে কি ঘটেছিল তা আমার আর মনে নেই। জ্ঞান যখন ফিরল তখন দেখলাম আমার হাতের সেই মাংসপিণ্ড উধাও। গ্রামবাসীরা কেউ কোথাও নেই। প্রবল ঝড়ে যেন তছনছ হয়ে গেছে গোটা জনবসতি। আমার হাতের যন্ত্রণা, মাথার ভিতরের অদ্ভুত শব্দ সব থেমে গেছে। গোটা দ্বীপ জুড়ে নেমে এসেছে অদ্ভুত নীরবতা। ঝড় বৃষ্টিও থেমে গেছে ততক্ষণে। ভোরের আলো ফুটে উঠেছে ধীরে ধীরে। ভেবেছিলাম সেই দ্বীপ থেকে হয়তো আর কোনোদিন বেঁচে ফিরতে পারবো না, কিন্তু তেমন কিছুই হয়নি আমার। হাত পা দিব্যি অক্ষত রয়েছে। কথায় বলে আপনি বাঁচলে বাপের নাম। নিজেকে অক্ষত দেখতে পেয়ে এবার গ্রামের লোকগুলোর জন্য আমার চিন্তা হলো। লোকগুলো গেল কোথায়? সারা দ্বীপ তন্ন তন্ন করে খুঁজলাম তাদের, কিন্তু কারোর দেখা পেলাম না। হতাশ হয়ে বালিয়াড়িতে ফিরে যাচ্ছি, হঠাৎ নজর পড়ল বালির উপর কতগুলো পায়ের ছাপ। সেই পায়ের ছাপ অনুসরণ করে বুঝলাম কতগুলো লোক হেঁটে এই বালিয়াড়ি থেকে অসীম অনন্ত সমুদ্রে নেমে গিয়েছে। প্রথমে ভেবেছিলাম লোকগুলো বোধহয় মাছ টাছ ধরতে গেছে, তাই বালিয়াড়িতে বসেই ওদের জন্য অপেক্ষা করলাম। সকাল থেকে দুপুর হলো, ধীরে ধীরে দিনের আলো মরে এলো, একসময় রাত নামলো, কিন্তু সেই উপজাতি সম্প্রদায় ফিরে এলো না। কে জানে, হয়তো সমুদ্রে কোনো বিপদ আপদ হয়েছে তাদের। তবে আমার আর সেখানে থাকার উপায় ছিল না। অল্প খাবার যা নিয়ে গিয়েছিলাম সবই বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে, সেসব আর মুখে তোলা যায় না। তাই পরের দিন ভোরবেলা নিজের নৌকো খুলে নিয়ে পাড়ি দিলাম সভ্য সমাজের উদ্দেশ্যে। ভেবেছিলাম সেই অজানা দ্বীপের রহস্য রহস্যই থেকে যাবে, আর সেই অধ্যায় আমার জীবনে কোনোদিন ফিরে আসবে না। আমি কোনোদিন জানতে পারবো না যে সে রাতে আমার ঠিক কি হয়েছিল। কোনোদিন জানতে পারবো না যে সেই দ্বীপের মানুষগুলো হঠাৎ কোথায় উধাও হয়ে গেল। কিন্তু আমি ভুল ভেবেছিলাম। এই অপার অনন্ত রহস্যের জালে আমি যে জড়িয়ে পড়েছি,
আমি যে এক বিচিত্র চক্রান্তের শিকার হয়েছি তা টের পেয়েছিলাম বছর খানেক বাদে। এতদিন কোনো সমস্যা হয়নি। মেক্সিকো থেকে ফিরে আমি একবার এই দেশে এসেছিলাম, তারপর আবার কাজের সূত্রে ফিরে যাই লন্ডনে। লন্ডনের এক সেমিনারে আমার লেকচার দেওয়ার কথা ছিল। সব মিলিয়ে 3 দিনের কাজ। ঠিক করেছিলাম চতুর্থ দিন সকাল সকাল ইউরোপের বাকি দেশগুলো দেখার জন্য বেরিয়ে পড়ব, কিন্তু সেটা আর হলো না। ওই সেমিনারের 3য় দিনে লেকচার শেষে লন্ডনের ফুটপাথে ঘোরাফেরা করছিলাম। ছোটখাটো বইয়ের দোকানে চোখ বোলাচ্ছিলাম আর কি, যদি কোনো ভালো বই কম দামে পাওয়া যায়। তা এদিক ওদিক করতে করতে হঠাৎ একটা ডায়েরি আমার নজরে এলো। কালের প্রকোপে সেই ডায়েরি জীর্ণ হয়ে গেছে। চামড়ার বাঁধাই না থাকলে হয়তো এতদিন টিকে থাকতো না। ডায়েরির প্রথম পাতায় বড় বড় করে লেখা রয়েছে, বোর্জেস, দ্য লস্ট ওয়ান্স। ভিতরের পাতাগুলো ভঙ্গুর। সেটা নিয়ে উল্টে পাল্টে দেখতেই একটা লাইনে আমার নজর আটকে গেল। কালো কালি দিয়ে গোটা ডায়েরি জুড়ে ইংরেজিতে অজস্র কথা লেখা রয়েছে, তবে যে কথাটায় আমার চোখ আটকে গেছিল সেটা আমার চেনা। সেটা কোনো ইংরেজি শব্দ নয়, সেটা হয়তো এই পৃথিবীর কোনো মনুষ্য ভাষাও নয়। হয়তো কেন পরে খোঁজ নিয়ে দেখেছি পৃথিবীতে বসবাসকারী কোনো জাতি এই ভাষায় কথা বলে না। লাইনটা কি ছিল জানেন? লা উলাতি উজসা বোয়াই। মনে মনে সেই কথাটা আওড়াতেই আমার মাথার ভিতরে কি যেন একটা হয়ে গেল। সারা শরীর থরথর করে কেঁপে উঠল। অসুস্থ বোধ করতে লাগলাম। কোন রকমে দোকানিকে পয়সা মিটিয়ে সেই ডায়েরিটা বেশি দাম দিয়ে কিনে হোটেলে ফিরে গেলাম। আমার জন্য বরাদ্দ হোটেলের কামরার আরো একজন গুণী মানুষ ছিলেন, মিস্টার রবার্ট গিবসন। এই আমেরিকান ভদ্রলোক আমার মতো ওই একই সেমিনারে বক্তৃতা দিতে গিয়েছিলেন। হোটেলে ফিরে আমাকে ওভাবে দেখে ভদ্রলোক ভীষণ উদ্বেগ প্রকাশ করলেন। জিজ্ঞাসা করলেন আমার শরীর ঠিক আছে কিনা। তাকে কোনো রকমে কাটিয়ে দিয়ে পাশের ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। মাথার মধ্যে সেই বছর খানেক আগের ফিসফিসানি ফিরে এসেছে। তবে এবার একটা অন্য ব্যাপার ঘটল। সেই ভাষার মানে যেন নিজের অজান্তেই আমার মন বাতলে দিল। লাউলাদি উৎসাবই, অর্থাৎ আমার ভোগ চাই। কে যেন মাথার ভিতর থেকে বলে দিল ওই পাশের ঘরে শুয়ে থাকা গিবসনকেই ভোগের কাজে লাগাতে হবে। কোন রকমে উঠে টলতে টলতে পাশের ঘরে গিয়ে দাঁড়ালাম। গিবসন সারাদিনের ক্লান্তির পরে দুপাত্র খেয়ে তখনও অকাতরে ঘুমোচ্ছে। আমার হাত পা তখন যেন আর আমার নিজের নিয়ন্ত্রণে নেই। ওই একভাবে যন্ত্রের মতো টলতে টলতে এগিয়ে গেলাম তার দিকে। তারপর গ্রাস করলাম তাকে। মানে আমার ঘুম তখন ছুটে গেছে। মিস্টার বোস বলল, না, মানেটা জানতে চাইবেন না, শুধু এটুকু জেনে রাখুন, মাথার ভিতর থেকে যখন সেই শব্দ চিৎকার করে খেতে চায় তখন না করার উপায় থাকে না। অনেক দিন ভোগ পায়নি সে, অনেক দিন তাজা রক্ত ঘাম চেতনা কিছুই পায়নি সে। তাই আপনাকে দেখে আর ছটফট করে উঠেছে। মাথার ভিতরে সেই নৌকা পাশ
সেই প্রাচীন আদিম ভয়ঙ্কর লালসা লাক লাক করছে তার জিহ্বায়। আপনাকে চাইছে সে। আমি নিরুপায় মিস্টার মুখার্জি, আমি নিরুপায়। আমার মতো, গিবসনের মতো, আরো অনেকের মতো আপনিও জড়িয়ে পড়েছেন সেই আদিম চক্রান্তে। এবার এই পৃথিবীকে বিদায় জানাবার পালা। আসুন মিস্টার মুখার্জি, আসুন। আদিম দেবতার বুনাকির চরণে নিজেকে সঁপে দিন। বলেই উঠে দাঁড়ালো বোস। 2 হাত বাড়িয়ে আমাকে ধরতে এগিয়ে এলো সে। আসুন 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 আসুন। ওর মতলব আমার ভালো ঠেকলো না। ধমকে উঠে বললাম, এসব কি হচ্ছে? থামুন বলছি। যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেই দাঁড়িয়ে থাকুন, আর 1 পাও নড়লে ভালো হবে না কিন্তু। লোকটা আমার কোনো কথা শুনলো না। যন্ত্রের মতো এগিয়ে আসতে লাগলো 2 হাত বাড়িয়ে। কি হলো? শুনতে পাচ্ছেন না? দাঁড়ান। বেশ বুঝতে পারলাম বিপদ আসন্ন। প্রাণ বাঁচানোর জন্য এদিক ওদিক তাকাতেই দেখতে পেলাম ঘরের মধ্যে ডাঁই করে রাখা জিনিসপত্রের ভিতর থেকে একটা পুরনো জং ধরা বেলচা বেরিয়ে আছে। লাফিয়ে উঠে সেটা তুলে নিয়ে সপাটে বসিয়ে দিলাম লোকটার মাথায়। একটা গোঙানি বেরিয়ে এলো তার মুখ দিয়ে। তারপর কাটা কলা গাছের মতো মেঝেতে লুটিয়ে পড়ল। কয়েক মুহূর্ত ছটফট করলো সেই দেহটা। তারপর তার মুখ দিয়ে বেরিয়ে এলো খানিকটা রক্ত। কিন্তু একে সেই রক্ত দেখে আমার মনটা এমন ছটফট করছে কেন? মাথার ভেতর শিরাগুলো কেমন দপদপ করছে। কে যেন ফিস করে বলছে, লাউলাতে উৎসাবয়, লাউলাতে উৎসাবয়, আমার বুক চাই, আমার বুক চাই, আমার বুক চাই। শুনছিলেন অনির্বাণ ভট্টাচার্যের কলমে ভুখা দ্বীপের বিভীষিকা। আজ কথকের ভূমিকায় আমি তমাল, মিস্টার বোসের চরিত্রে কৌশিক, পোস্টার ডিজাইনে ম্যাজিক ক্রেয়ন্স, স্ক্রিপ্টিংয়ে অদ্বিতি। শেষ হল ভুখা দ্বীপের বিভীষিকা। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।